হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ক্লাস 11 এর থার্ড ক্লাস আমরা করছি। ডাইমেনশন অ্যানালিসিসের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আজকে সলভ করব। তোমাদের মোটামুটি 3 ধরনের কোশ্চেন ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে আসে। সেই 3 টাইপেরই কোশ্চেন আমরা আজকে সলভ করব। কিছু কোশ্চেন থাকবে তোমাদের বুকস থেকে, আর কিছু কোশ্চেন থাকবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে। লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন আমরা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। তাহলে বুঝতে পারছো মোটামুটি সব ধরনের আইডিয়া তোমরা পেয়ে যাবে, প্লাস রিভিশন হয়ে যাবে জয়েন্টের জন্য। তাই এই ক্লাসটা তোমাদের সেমিস্টার 1 তো অবভিয়াসলি কাজে লাগবে, কিন্তু জয়েন্টের জন্য তোমাদের কাজে লাগবে। তাই এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আর মন দিয়ে ফলো করবে। পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে। যেটা আগেই তোমরা জানো যে সেমিস্টার 1 থেকে তোমাদের 1 এ থাকবে তোমাদের 3টে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। সবকটাই 1 নাম্বারের কোশ্চেন হবে, তাই 3টে কোশ্চেন থাকবে 3 নাম্বার। খুবই সিম্পল চ্যাপ্টার, 1-2খানা তোমাদের জাস্ট কনসেপ্ট আছে, সেই 3টে মানে ওই দুটো কনসেপ্ট তোমাদের মনে রাখলেই এই চ্যাপ্টারের এই কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে তোমাদের 2টো কোশ্চেন, ইউজুয়ালি 1 থেকে 2টো কোশ্চেন দেয়। আর জয়েন্ট মেন্সে তোমাদের 2টো কোশ্চেন তো থাকবেই এই চ্যাপ্টার থেকে। তাই জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, খুব সিম্পল, কিন্তু 2 নাম্বার ইজিলি তোমরা পেয়ে যাবে। তাই জন্য এই ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, যদি তোমরা বাইরের কোনো নয়েজ পাও, আজকে একটুখানি বাইরে নয়েজ আসছে, সেটার জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নিও। দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। যদি ভি দ্রুতি আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর জি অভিকর্ষীয় ত্বরণ হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন? মাত্রাহীন মানে কোনো কিছুই কোনো মাত্রা থাকবে না। কি কি মাত্রা আমরা ইউজুয়ালি আমরা জানি কাজে লাগাবো, সেগুলো হচ্ছে এম ভর, এল হচ্ছে দৈর্ঘ্য, আর টি হচ্ছে সময়। এল যে কোনো কিছুর দৈর্ঘ্য হতে পারে, এখানে যেমন ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ ডিস্টেন্স হতে পারে, কোনো কিছুর দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে। তাই এল অনেক কিছুর জিনিস হবে। তাহলে এই 8টার মাত্রা কি হবে? এল। আর ভি এর মাত্রা কি? বেগ। বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে এল, সরণের মাত্রা এল বাই সময় টি। আর আর এর যেটা বললাম সেটা কি হবে? এল। আর জি এর ক্ষেত্রে কি? জি মানে অভিকর্ষীয় ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। তাহলে বেগেরটা আমরা এল বাই টি জেনেছিলাম, সেটা বাই সময় মানে এল বাই টি স্কোয়ার। তাহলে আমরা 3টার মাত্রা পেয়ে গেলাম। এবার দেখো, আমরা 3টেকে যদি গুণ করি, একটা কি কাজ করতে পারি যে প্রত্যেকটা এরকম বসিয়ে বসিয়ে যেতে পারি, সেরকম ভাবে আমরা বের করতেই পারি, কিন্তু সেটাতে কি হবে? অনেক টাইম ওয়েস্ট হবে। তো জয়েন্টে তোমাদের অত টাইম থাকবে না, তাই অবভিয়াসলি ওভাবে করাটাও অতটা মানে বেকার, কেন টাইম ওয়েস্ট করতে যাবে। তাই জন্য কি দেখবে, ফার্স্টে দেখো আমাদের মাত্রাহীন রাশি বলেছে, তাহলে ভি ইন্টু আর ইন্টু জি যদি আমরা করি, তাহলে এল স্কোয়ার ওপরে হয়ে যাচ্ছে, নিচে এল কিউব হয়ে যাচ্ছে, আর নিচে টি কিউব হয়ে যাচ্ছে। এই জিনিসটা দিয়ে তো মাত্রাহীন রাশি কোনোদিনও হতে পারে না। তাই 3টে জিনিস যদি গুণ করার মতো রাশি থাকে এই আমাদের অ্যান্সারে, সেইগুলোকে অলরেডি আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা আছে ডি, তাহলে এটা আমার চেক করার কোনো দরকারই নেই। ঠিক আছে, ফার্স্ট এরকম। এবার ধরো এটা শুধু একটা না থেকে অনেকগুলো থাকতে পারতো, 2-3টা থাকতে পারতো, সেইভাবে তোমাদের ক্যান্সেল আউট হয়ে যেত, তাহলে অ্যান্সারই পেয়ে যেতে। এরকম ভাবে তোমরা করতে পারো। এবার এখানে কি হবে, একটা আমাদের ক্যান্সেল হয়েছে। এবার বাকিগুলো তাহলে কি করে বের করব? দেখো সবকটাতে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার। তাহলে আমরা ভি স্কোয়ারটা আগে বের করে নিই। কি হবে? এল স্কোয়ার বাই টি স্কোয়ার। এবার এল স্কোয়ার বাই টি স্কোয়ারকে মাত্রাহীন করতে গেলে কি করতে হবে? এল স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, টি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এই দুটো কি রাশি বেরোচ্ছে, এল স্কোয়ার টি স্কোয়ার, এটা 1/L লিখতেই পারি, আর এটা টি স্কোয়ার বাই এল লিখতে পারি। এবার 1/L কার মাত্রা? 1/R এর মাত্রা। এইটা কার মাত্রা? 1/G এর মাত্রা। তাহলে আমরা কি পেলাম? যে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারের সাথে আমরা কি গুণ করলে আমরা মাত্রাহীন পাচ্ছি? হচ্ছে R/G স্কোয়ার। এইটা
তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারলে কি করলাম? তাহলে আমরা সবকটা কিন্তু করে দেখলাম না, আমরা কি করলাম যে দেখলাম এই ভি স্কোয়ারের সাথে কি গুণ করলে আমাদের এই মাত্রাহীন হতে পারে। কি গুণ করলে? এল স্কোয়ার গুণ করলে, আর টি এল স্কোয়ার দিয়ে ভাগ করলে, টি স্কোয়ার দিয়ে গুণ করলে। এবার আমরা একটু সাজিয়ে লিখলাম যে 1/L কার লিখতে পারি, 1/R এর জন্য লিখতে পারি, আর টি স্কোয়ার বাই এল কার জন্য লিখতে পারি, জি অভিকর্ষীয় ত্বরণের জন্য লিখতে পারি। তাহলে ভি স্কোয়ার বাই আর জি এর মাত্রা হবে হচ্ছে আমাদের মাত্রাহীন রাশি, এই হবে হচ্ছে আমাদের মাত্রাহীন রাশি। বুঝতে পারলে? তাহলে আমরা সব কটা কিন্তু করে দেখলাম না, জাস্ট এভাবে করে দেখলেই হয়ে যাবে, খুব ইজি। তাহলে বি হচ্ছে তোমাদের আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, একটা সমীকরণ দিয়েছে f ইকুয়াল টু পি টি টু পাওয়ার -1 প্লাস কিউ ইন্টু টি। সমীকরণটিতে f আর t কি বলেছে? বল আর সময়। p এর একক নিচের কোন রাশিটির সমতুল্য? তাহলে এই যে p যে দিয়েছে তার একক কোনটা হবে? এবার দেখো রাশিটা কি দিয়েছে, f ইকুয়াল টু পি টি -1 প্লাস কিউ টি। কি বলেছে? f টা হচ্ছে বল, টি টা হচ্ছে সময়। এবার যখনই কিছু যোগ হয়, সেই যোগ বা বিয়োগ কার মধ্যে হয়? সেম জিনিসের মধ্যে যোগ বা বিয়োগ হতে পারে। তার মানে কি এই দুটো, আরেকটা কি জিনিস সেম জিনিসের মধ্যে যোগ বা বিয়োগ হবে, আরেকটা হচ্ছে বল ইকুয়াল টু বলই হবে। মানে কারোর ধরো আমি জিজ্ঞেস করলাম ওজন কত, সেটা যদি আমি পেলাম যে কিছুর ওজন 10 কেজি, সেটা ইকুয়াল টু মানে ওজন ইকুয়াল টু আমি আরেকটা ওজনই লিখবো। ধরো আমি বললাম এই দুটোর ওজন একসাথে হচ্ছে ধরো 200 গ্রাম, তাহলে এটার ওজন হয়তো 150 গ্রাম, এটার ওজন 50 গ্রাম, তাহলে দুটো ওজন আমরা একসাথে যোগ করতে পারি। এবার এইটা প্লাস আমি বললাম এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আর এর ওজন একসাথে যোগ করব, সেটা পারবো না। এটা অলরেডি আমি ক্লাসগুলোতে বলে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো করলেই বুঝতে পেরে যাবে। তাহলে কি সেম জিনিসের যোগ বা বিয়োগ আমরা করতে পারি। তাহলে এই দিকটা বল হলে এইগুলো কি হবে? বলই হবে। বোঝা গেল? এবার বলের মাত্রা কি? এফ এর মাত্রা এম এল টি -2। কোথা থেকে পেলাম? এটা আমার মুখস্থ আমাদের থাকলে তো খুবই ভালো, কিছু কিছু জিনিসের মাত্রা মুখস্থ রাখতেই হবে, যেরকম বল, বেগ, ত্বরণ, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর যদি মুখস্থ না থাকে তোমরা অলরেডি জানো ওগুলোর সংজ্ঞা কি, তাই ওখান থেকে বের করতে পারো। যেমন বলের সংজ্ঞা কি? এফ ইকুয়াল টু এম ভর ইন্টু ত্বরণ এ। তাহলে ভরের আমরা কি জানি? এম। ত্বরণের কি? এল মাইনাস টি2, যেটা অলরেডি আগে আমরা দেখলাম এল বাই টি2 সরি এল বাই টি স্কোয়ার বলছিলাম। তাহলে এখানে কি হলো? এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রা। এদের মাত্রাও সেম হতে হবে, তাহলে পি টি টু দি পাওয়ার -1 ও ইকুয়াল টু এটা হতে হবে। এবার কি এই স্মল টি এর মাত্রা কি? ক্যাপিটাল টি। তাহলে টি এর মাত্রা কি হয়ে যাবে? টিটাকে ওইদিকে যেতে হবে, এটা মানে কি 1/t/t, তাহলে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এম এল -1। এবার এটা কার মাত্রা? এমটা হচ্ছে আমাদের ভর, আর এটা কি? এল বাই টি, মানে ত্বরণ বাই সময়। আগেই আমরা করলাম আগের কোশ্চেনে, সেটা হচ্ছে বেগ। তাহলে ভর ইন্টু বেগ। টি তাহলে কোন রাশি হলো? ভরবেগ। ঠিক আছে, তাহলে বি সমতুল্য রাশি, পি সমতুল্য রাশি হচ্ছে ভরবেগ। সিমিলারলি তোমরা কিউও বের করতে পারো, কোয়েশ্চেনে হয়তো দুটোই জিজ্ঞেস করলো, তখন তোমরা সেম কিউ আর টি এর জন্য সেম বলের মাত্রার সাথে সমান করে তোমাদের কিউটা বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? খুব কমন ব্যাপার। না বুঝতে পারলে তোমরা লিখবে কমেন্টে, যদি আমি কমেন্টেই তোমাদের বুঝিয়ে দিতে পারি ভালো, আর না হলে আমি পরের ভিডিওতে তোমাদের বলবো। ঠিক আছে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? এবার সবকটাতেই দেখো চাপ বলেছে, এখানে আমাদের টাইম কি করে কম লাগাতে হয়, কি করে কিছু ছোট ছোট ট্রিক্স লাগানো যায়
সেইগুলো এখানে আমরা শিখছি। তাহলে প্রথমে কি শিখলাম যে কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। দেন আমরা কি শিখলাম যে সবসময় যে সবকটাই আমরা করে বের করব সেটার দরকার নেই, একটা করলেই হয়ে যাবে। ফার্স্ট জিনিসটাতে এটা শিখলাম। সেকেন্ড পাতে আমরা কি দেখলাম যে যোগ আর বিয়োগ একই জিনিসের মধ্যে হয়, তাই এইভাবে আমরা বের করে নিতে পারবো। এবার থার্ড আমরা কি দেখছি, দেখো সবকটাতেই চাপ রয়েছে, তাহলে ফার্স্ট আমাদের চাপের মাত্রাটা বের করা উচিত, বা চাপ মানে কি সেটা জানা উচিত। চাপ মানে কি, তা একক ক্ষেত্রফলে আমরা কত বল প্রয়োগ করছি সেটাকে চাপ বলে। তাহলে চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। এবার দেখো বল দিয়ে দুখানা জিনিস বলেছে, একটা কি প্রতি একক দৈর্ঘ্যে যত বল প্রয়োগ করি সেটা তো নয়, আমরা দেখলাম ক্ষেত্রফলে, বা আমরা জানি অলরেডি ক্ষেত্রফলে। আরেকটা কি বলেছে, প্রতি একক আয়তন কত বল, সেটাও নয়, ক্ষেত্রফল হবে। তাহলে অলরেডি এই দুটো হবে না, সি আর ডি অলরেডি হচ্ছে না, চাপের সংজ্ঞা থেকেই আমরা বলে দিতে পারি। তার মানে এই দুটোর মধ্যে হবে। এই দুটোতে কি বলেছে, শক্তি। এবার শক্তি মানে আমরা কি লিখতে পারি, শক্তি এখানে দেখো শক্তি ই ইকুয়াল টু, আমরা কি জানি, যদি তোমাদের শক্তির মাত্রা না মনে থাকে, মনে থাকলে তো খুব ভালো, আমি তো বলবো যে কিছু কিছু জিনিস আমি বলে দিয়েছিলাম সেই মাত্রাগুলো মনে রাখা। যদি মনে না থাকে এইভাবে তোমরা করতে পারো, অ্যান্ড কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, এইভাবেও বের করা যায়। শক্তি মানে কি তোমাদের মনে কি পড়তে পারে, শক্তি মানে এমসি স্কোয়ার, খুব ফেমাস ইকুয়েশন কার, আইনস্টাইনের। তাই সেখান থেকে আমরা কিভাবে মাত্রা বের করতে পারি, এম এর ভর, তার মানে এম, ক্যাপিটাল এম, আর সিটা কি, বেগ। বেগের অলরেডি এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এল টি মাইনাস ওয়ান এর স্কোয়ার। তাহলে শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা পেয়ে গেলাম। এবার কি করতে হবে, বল মানে আমরা কি আগেই দেখেছি, এম এল টি মাইনাস টু বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি, এল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এটাকে শক্তিতে আমরা কনভার্ট করবো, এই ওপরটাতে শক্তির মাত্রাতে আমরা এই ওপরটা কনভার্ট করবো। তাহলে কি পাবো, এটা এল স্কোয়ার করতে হবে, আর বাকি সেমই আছে, তাই তো। এখানে শুধু একটা এল স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা করে দিলাম। তাহলে ওপরে যদি এল দিয়ে গুণ করি, নিচে আমাদের এল দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, নিচে এল স্কোয়ার ছিল সেটা এল কিউব হয়ে যাবে। এবার দেখো তাহলে কি পেলাম, এটা কি পেলাম, শক্তি, আর এল কিউব মানে কি, আয়তন, দৈর্ঘ্যের কিউব, আয়তন। তাহলে চাপ মানে কি, শক্তি বাই আয়তন, মানে প্রতি একক আয়তনে যত শক্তি সেটাকে চাপ বলবো। বুঝতে পারলে, খুব সিম্পল। তাহলে অ্যান্সার আমাদের এ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি করলাম, যে আমরা অলরেডি জানি চাপ মানে বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমরা কি করলাম, যে এইটাকে শক্তিতে আমাদের কনভার্ট করতে হবে। শক্তির মাত্রাটা আমরা বের করলাম, বের করে উপরে আমাদের শক্তি চাই, সেই মাত্রাটা আমরা শক্তির জন্য কনভার্ট করে দিলাম এই যে এখানে। দেন আমরা নিচে কি পেলাম, আয়তন পেলাম। এইভাবে খুব সিম্পল ভাবে তোমরা করতে পারো। আরেকটা খুব সিম্পল ভাবে করতে পারো, যদি অলরেডি এইগুলোর মাত্রা মনে থাকে। ধরো তোমার মনেই আছে যে শক্তির মাত্রা এত, তাহলে এবার সেটাকে কিরম ভাবে লিখলে চাপ পেয়ে যাবো, চাপের মাত্রা লিখে দিলাম, শক্তির মাত্রা লিখে দিলাম, দেন ইকুয়াল করে কোনটা দিয়ে ভাগ করলে আমাদের চাপ আসছে, শক্তিকে কি দিয়ে ভাগ করলে চাপ আসছে, সেটাও তোমরা করতে পারো, কিন্তু নাও মনে থাকতে পারে যে চাপ আর শক্তির মাত্রা কি। তাই জন্য আমি এরকম ভাবে করে দেখালাম, যে এটাও খুব ইজি এইভাবে করাটা। ঠিক আছে, এবার দেখি কি বলেছে। এই টাইপের এখন তো এই প্রথম তিনটে কোশ্চেন কি দেখলে অলরেডি সিমিলার টাইপের কোশ্চেন। এবার এটা আবার অন্য একটা টাইপের কোশ্চেন। এটা কি বলছে, যদি বল, দৈর্ঘ্য আর সময় মৌলিক রাশি হয়, ইউজুয়ালি কি কি মৌলিক রাশি যেগুলো আমরা কাজে লাগাই সবসময়, এম এল আর টি, ভর, দৈর্ঘ্য আর সময়। আর সেখানে বলেছে এটা যদি না করে আমি বল আর দৈর্ঘ্য আর সময়কে মৌলিক রাশি ধরি, তাহলে ভরের মাত্রা কি হবে। ঠিক আছে, তাহলে এই ভরের মাত্রাটা আমাদের এইগুলো, মানে ইউজুয়ালি কি করি, বলকে আমরা ভর, সময় আর দৈর্ঘ্য দিয়ে তো লিখি। এবার সেটাকে না করে আমি এম কে লিখবো, তাহলে কি হবে, প্রথমে তোমরা জানো এফ মানে এটা,
তাহলে এম মানে কি হয়ে যাবে, জাস্ট লিখে দাও উল্টো, এফ বাই এল বাই এটা, তার মানে এফ এল মাইনাস ওয়ান টি স্কোয়ার। খুব ইজি। এটা যদি তোমাদের মনে থাকে, এইটা এম বের করতে কোনো জাদুই নয়, জাস্ট ইকুয়েশনটা এদিক থেকে ওদিক করে দেওয়া। খুব সিম্পল। দেখো, মানে 30 সেকেন্ডও লাগবে না, 20 সেকেন্ডও লাগবে না এটা করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা কোনটা পেয়ে গেল, এই অ্যান্সার। খুব সিম্পল। এই টাইপের কোয়েশ্চেন খুব তোমাদের জয়েন্টে দেয়, ঠিক আছে? তাই এই কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। এবার কি বলেছে, এই সময়ে একটি বস্তুর বেগ বলেছে, একটুখানি এটা ক্রপ করতে একটু অসুবিধা হয়েছিল তাই একটু বেঁকে আছে, চলো ঠিক করে লিখি। বেগটাকে কি বলেছে, এ পি প্লাস বি বাই টি প্লাস সি। হলে কি বলেছে, এ বি আর সি এইগুলো হচ্ছে এক একটা ধ্রুবক। এই ধ্রুবক গুলোর মাত্রা কত, ঠিক আছে? সেম জিনিস যেটা কিছুক্ষণ আগে করলাম, যে এটা বেগ হলে যে যোগ হচ্ছে এই জিনিসগুলো কি হবে, বেগই হবে। বেগ ইকুয়াল টু বেগ প্লাস বেগ বা বেগ মাইনাস বেগ, যোগ বা বিয়োগ অলরেডি আমি বলে দিয়েছি। এটা তোমরা নিজেরাই করতে পারো, পজ করে তোমরা নিজেরা করে দেখতে পারো। আমি অলরেডি এইখানে এইটাতে আমি করালাম, ঠিক আছে? পজ করে তোমরা করতে পারো। চলো আমি করছি এবার। এবার কি বলেছে, তার মানে বেগের মাত্রা কি, এল টি মাইনাস ওয়ান, এল ইন্টু টি মাইনাস ওয়ান। তাহলে এ টি ইকুয়াল টু কি হবে, এল টি মাইনাস ওয়ান। বাট টি এর মাত্রা কি, স্মল টি মানে সময় এটা। তাহলে এ এর মাত্রা কি হয়ে যাবে, এল টি মাইনাস টু। টিটা ওইদিকে চলে যাবে, তাহলে টি মাইনাস টু হয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম, এ হচ্ছে এল টি মাইনাস টু, ঠিক আছে? এবার আমরা এইটা বের করবো, বি বাই টি প্লাস সি। এটাও কি হবে, বেগ হবে। তো তার আগে আমরা সিটা বের করি। সিটার জন্য কি, টি প্লাস সি, সময় প্লাস সি, তার মানে এর মাত্রা কত, টি। দুটোরই মাত্রা টি হতে পারে। সময়, এটা যদি সময় হয়, সময়ের সাথে আমি সময়ই যোগ করব, তাহলে সি এর মাত্রা কি হবে, টি হবে। তাহলে আমরা সি এর মাত্রাও পেয়ে গেলাম টি। এবার বি এর মাত্রার জন্য কি পেলাম, তাহলে বি বাই টি প্লাস সি, মানে এটা কি, অ্যাকচুয়ালি সময় দিয়ে ভাগ করা হয়েছে তাই ওর মাত্রা লিখলাম। এটা ইকুয়াল টু কি হতে হবে, বেগ হতে পারে, হবে, কারণ হচ্ছে টোটাল জিনিসটাই বেগ। তাহলে এল টি মাইনাস ওয়ান, তাহলে বি ইকুয়াল এল টি মাইনাস ওয়ান ইন্টু টি, মানে এল। দুটো কেটে গেল, এল। তাহলে বি মানে হয়ে গেল এল। বুঝতে পারলে? খুব সিম্পল ব্যাপার। তাহলে প্রথমে এটিটা কিরম ভাবে বের করলাম, এটি ইকুয়াল টু কি হবে, বেগের মাত্রা, সেটা দিয়ে আমরা এটা বের করে ফেললাম। দেন আমরা কি পেলাম, বি বাই টি প্লাস সি। এখানে দুখানা ধ্রুবক আছে তাই ফার্স্টে আমরা সি এরটা বের করে নিলাম। সি এরটা বের করার জন্য কি, টি প্লাস সি মানে সময় প্লাস সি। তাহলে সময়ের সাথে কি, সময়ই যোগ হবে। তাই জন্য এখানে সি এর মাত্রা কি হতে হবে, সি এর মাত্রা বা একক দুটোই একই ব্যাপার। সি এর মাত্রা বা একক কি হতে হবে, সময় হতে হবে। তাই জন্য সি এর মাত্রা হয়ে গেল, সি এর মাত্রা হয়ে গেল কি। এবার এটা ইউজ করে আমরা বি এরটা বের করলাম। তাহলে বি বাই টি প্লাস সি, মানে টি প্লাস সি এর মাত্রা কত, টি। তাহলে বি বাই টি ইকুয়াল টু কার মাত্রা হতে হবে, বেগের মাত্রা, কারণ এই টোটাল জিনিসটাই হচ্ছে বেগের মাত্রা। তাই জন্য ওটা ইকুয়াল করলে হয়ে গেল। বুঝতে পারলে কত সিম্পল? আমি এত কথা বলছি বলে এত টাইম লাগছে, তোমরা এটাকে পজ করে তোমরা করো, দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এর আনসার আমরা কি পেলাম, সি। ঠিক আছে? এবার কি বলেছে, কৌণিক ভরবেগ। এই কোশ্চেনটা খুব দেয়, একটা কৌণিক ভরবেগ আর হচ্ছে ওহম, মানে তোমাদের তড়িতের, যেটা তোমাদের 12-এ আছে, এখন তোমাদের দেবে না, জয়েন্টে তোমাদের দেবে। আর ইউজুয়ালি দিতে পারে, যদি দেয় সেই বললাম মুখস্থ, কিছু কিছু জিনিস তোমাদের মুখস্থ করতে হবে, তার মধ্যে ওহমটা মনে রাখো। কৌণিক ভরবেগের মাত্রা কি, কৌণিক ভরবেগ তোমরা হয়তো ছোটবেলায় মানে ক্লাস 10 বা 9-এ হয়তো পড়েছো কৌণিক ভরবেগ, আর যদি না পড়ে থাকো তাহলে এখন বুঝতে পারবে না। না পড়ে থাকলে পরের চ্যাপ্টার গুলোতে আছে কৌণিক ভরবেগ মানে কি। যখন কোনো কিছু, নর্মাল ভরবেগ মানে কি, কিছু আমি ছুঁড়ছি, তাহলে ওই জিনিসটার কি একটা ভর হলো, একটা বেগও আছে একটা ভরও আছে, এই দুটো কোয়ান্টিটিকে একসাথে আমরা বলি ভরবেগ।
সোজা ভাবে ছুড়লাম বলে ওটাকে রৈখিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগ কি, কোনো গোল করে ঘুরছে কোনো জিনিস, তাহলে ওর একটা ভর আর একটা বেগ আছে। তখন যেহেতু একটা গোল করে, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে গোল করে ঘুরছে, তো পৃথিবীর হচ্ছে রৈখিক না কৌণিক ভরবেগ আছে, সেটাকে কৌণিক ভরবেগ বলে। এবার কৌণিক ভরবেগের, হ্যাঁ সরি একটা জিনিস এসেছিল সেটা আমাকে দেখতে হলো। এবার জাড্য, তাহলে কি ওমেগার পেলাম হচ্ছে t-1, আর হচ্ছে আই যেটা জাড্য তার কি সেটা আমরা পাবো হচ্ছে ml², ভর ইনটু দৈর্ঘ্যের স্কোয়ার। ঠিক আছে, তাহলে কৌণিক ভরবেগের আমরা কি পাবো, ml² t-1। এটা হচ্ছে তোমাদের মাত্রা। এটা এখন তোমরা বুঝতে যদি না পারো পরে তোমরা এটা বুঝবে, তাই এটা নিয়ে চাপ নিও না, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই টাইপের দেবে সাইন কস এইসব দিয়ে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। সেটা কি বলেছে, y ইকুয়াল টু একটা সমীকরণ দিয়ে দিয়েছে, a সাইন ওমেগা টি মাইনাস kx। এবার এই ওমেগার ভ্যালু কত, এইখানে অলরেডি ওমেগা আমি বলে দিলাম কৌণিক ভরবেগ মানে t-1। এবার ধরো তোমরা জানো না এখানে এটা মানে কৌণিক ভরবেগ, তো তাহলে এর মাত্রা কত হবে সেটা তোমাদের বের করতে হবে। এবার দেখো সাইনের মধ্যে সাইন বা কস, তারপরে কি হয় কোণ, মানে থিটা, কস থিটা সাইন থিটা। এবার কোণ, এই কোণের মাত্রা কি, অলরেডি আমি তোমাদের পড়িয়েছি কোণের কোনো মাত্রা হয় না, কোণ একটা মাত্রাহীন রাশি, ঠিক আছে। তার মানে কি কোণের কোনো মাত্রা হবে না। তাহলে এই সাইনের মধ্যে যেটুকু জিনিস আছে এর কোনো মাত্রা নেই। মাত্রাহীন রাশির মাত্রাকে আমরা কিভাবে লিখি, এইভাবে লিখি, সবকটা জিরো, ঠিক আছে। তার মানে কি এর মাত্রা না হওয়ার জন্য তাহলে কিরকম হবে, এই ওমেগা টি মাইনাস kx এইটারও মাত্রা হবে না, এটারও মাত্রা হবে না, মানে দুটো দুটো জিনিসেরই যদি মাত্রা না হয় তাহলে সেটা বিয়োগ করে মাত্রাহীন রাশি পাবো। এবার ধরো দুটো ভর, যেটা বলছিলাম এই দুটো ভর, এর এর ভর এর দুটো ভর হচ্ছে, একটা হচ্ছে ধরলাম 10 গ্রাম, একটা 20 গ্রাম। এই দুটোকে যোগ করে তো আমরা ভরই পাবো, ভরেরই মাত্রা পাবো, অন্য কিছু তো পাবো না, আগে যেরকম বললাম। তাই দুটো মাত্রা আছে সেই রাশির যোগ করি আর বিয়োগ করি, যেটা আমরা কোনোদিনই মাত্রাহীন করতে পারবো না। তাহলে এমন জিনিসেরই যোগ বা বিয়োগ করলে মাত্রাহীন পাবো যেগুলোর মাত্রা অলরেডি নেই, ঠিক আছে। তার মানে কি এই দুটো রাশিও মাত্রাহীন হতে হবে, এই দুটো রাশি মাত্রাহীন, ঠিক আছে। এবার মাত্রাহীন হতে গেলে এই ওমেগা টি কে মাত্রাহীন হতে গেলে কি হতে হবে, টি এর তো মাত্রা আছে, টি এর মাত্রা কি, এটা ক্যাপিটাল টি সময়, তাহলে ওমেগার মাত্রা কি হতে হবে 1/t, তাহলেই তো এই জিনিসটা পাবো, মানে 1, মাত্রাহীন রাশির মাত্রা কি 1, বা রিপ্রেজেন্ট করি আমরা কি করে, এরকম করে। তাহলে 1 পেতে গেলে আমাকে 1/t দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওমেগার মাত্রা তাহলে কি হলো 1/t। এবার এটাকে আমরা কিরম ভাবে লিখবো, ওমেগার মাত্রাকে m মানে 0, m এ কিছু নেই, l হচ্ছে 0, l এও কিছু নেই, শুধু t তে আছে, t কি 1/t মানে t-1। বুঝতে পারলে কিরম ভাবে আমরা বের করলাম, তাহলে অ্যান্সার সি। খুব সোজা ব্যাপার। তাহলে এখানে আমরা দেখলাম যে ওমেগার মাত্রা কি অ্যাকচুয়ালি t-1, আমি তোমাদের যেটা বললাম সেটাই আমরা এখানে বের করে দেখালাম, কিরম ভাবে, এরম ভাবে। এবার তোমাদের সিমিলারলি তোমাদের kx এর মাত্রা বলতে পারতো, k এর মাত্রা কত সেটা বের করো, তাহলে কি হতো, এইটা আমি কি মুছে দেবো, তোমরা লিখে নাও, দেন আমি মুছে নিচ্ছি, পজ করে তোমরা লিখে নাও, ঠিক আছে। kx এর জন্য আমি কি করব, kx টা এখানে বলে, k কথাটা বলেনি, তাও আমি বলে দিচ্ছি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে kx টাও মাত্রাহীন রাশি, x মানে কি, x হচ্ছে তোমাদের সরণ, সরণের জন্য x ইউজ করি ইউজুয়ালি, তাহলে x এর মাত্রা কি হবে l, তাহলে k এর মাত্রা কি হতে হবে 1/l, সেটা করেই 1 পাবো। তাহলে k এর মাত্রা কত, l⁻⁻1, বা আমরা কিরকম ভাবে লিখতে পারি m0 l⁻⁻1 হচ্ছে 0, এরকম ভাবে,
তাহলে দুটোরই আমরা এরকম ভাবে বার করতে পারি। তাহলে সাইন, কস, ট্যান, কট, কোসাইন, কোসাইন বলছি, কোসেক, সেক যাই থাকুক আর তার মাঝে কোনো ব্র্যাকেটে জিনিস দিয়েছে, সেই জিনিসটার মাত্রা হবে মাত্রাহীন। এইভাবে আমরা বের করতে পারবো, কারণ থিটা হচ্ছে মাত্রাহীন রাশি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো, বোঝা গেছে। এবার নেক্সট দেখো তোমরা কোয়েশ্চেনটা, এটা এখান থেকে আর নতুন কোয়েশ্চেন স্টার্ট হলো। আগের যে 8টা কোয়েশ্চেন আমরা করলাম, সেই 8টা কোয়েশ্চেন ছিল হচ্ছে মাত্রা নিয়ে, মাত্রা অ্যানালিসিস আর একক এইসব নিয়ে। ঠিক আছে, এই মোটামুটি এই টাইপেরই কোয়েশ্চেন তোমাদের আসবে। এবার যে কোয়েশ্চেন গুলো শুরু হবে সেগুলো হবে হচ্ছে ত্রুটি নিয়ে। কোনো কিছু মাপলে যে আমাদের যখন মাপি তখন এক্সাক্ট ভ্যালু তো আমরা বের করতে পারি না, কিছু না কিছু ত্রুটি থেকেই যায়। সেটা আমার মাপার ভুলের জন্য হতে পারে, মেশিনের জন্য হতে পারে। এটা আমাদের আমি ক্লাস সেকেন্ড ক্লাসটাতে আমি করিয়েছি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুব সোজা জিনিস, ওটা তোমরা পড়লেই বুঝতে পারবে। তো ওই ত্রুটিগুলো কি করে, ত্রুটি দিয়ে যে অঙ্কগুলো এখন সেগুলো করব। ত্রুটি আর হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, বাকি কোয়েশ্চেন গুলো এটা নিয়ে থাকবে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই চ্যাপ্টারের। কি বলেছে, কোনো একটি ভৌত রাশির মাত্রা হলো এটা। এল ও টি পরিমাপ করার সময় ত্রুটির পরিমাপ, যখন ভর, দৈর্ঘ্য আর সময় পরিমাপ করেছে তাতে ত্রুটি বেরিয়েছে এত পার্সেন্টেজ। ঠিক আছে, রাশিটির মান নির্ণয়ের মোট ত্রুটি কি হবে? খুব ভালো কোশ্চেন। এই চ্যাপ্টারটা শুরু করার জন্য, মানে এই চ্যাপ্টার এই পার্টটা শুরু করার জন্য সব থেকে ভালো কোশ্চেন, কারণ এই ভিত্তিতে বাকি কোশ্চেন গুলো হবে। এর মানে কি, টোটাল যদি তোমার ধরো কোনো কিছু, যেমন আমি বললাম ভর বেগ, মানে কি, কারণ ভর আছে বেগ আছে, ভর মাপার জন্য একটা ত্রুটি বেরোতে পারে, বেগ মাপার জন্য ত্রুটি বেরোতে পারে। তাহলে ভর বেগ একসাথে মাপার জন্য কত ত্রুটি হবে, সেইটা হচ্ছে এই কোশ্চেন। ঠিক আছে, কত হবে, ভর আর বেগ দুটো গুণফল, ভর বেগ। ভর মাপার ত্রুটি যদি আলফা হয় আর বেগ মাপার ত্রুটি যদি বিটা হয়, তাহলে ভর বেগ একসাথে মাপার ত্রুটি কি হবে, আলফা প্লাস বিটা। গুণ থাকুক বা ধরো এটা m/v ছিল, সেম আলফা আর বিটা, তাহলেও আলফা প্লাস বিটা। ঠিক আছে, এইভাবে তোমাদের করতে হবে। হুম, এবার কি বললাম, যে যদি ভাগ হয় তাহলেও যোগ হবে। ঠিক আছে, তাহলে m/v-1 এটা হলেও কিন্তু যোগ হচ্ছে, আর নর্মাল +1 হলেও কিন্তু যোগ হচ্ছে, তাহলে সবসময় যোগই হবে, মাইনাসের কোনো গল্প নেই। তাহলে এখানে যেটা দিয়েছে a⁴lb⁻c, তার সবকটাই তো গুণ অবস্থায় রয়েছে, মানে যোগই হবে, কিন্তু এখানে কি আছে, ঘাত আছে। এই ঘাত গুলোর তাহলে কি হবে, এখানে কি হচ্ছিল, এটা যে ঘাত আছে সেটা কি হয়ে যাবে, এই ত্রুটির সাথে গুণ হয়ে যাবে। তাহলে a ইন্টু আলফা প্লাস, অবভিয়াসলি প্লাস হবে, এক একটার জন্য, এক একটা রাশির জন্য প্লাস হতে হতে যাবে। এবার এল এর জন্য কি হবে, বি আছে উপরে, তাহলে বি ইন্টু বিটা প্লাস সি ইন্টু গামা। এটা হচ্ছে তোমাদের টোটাল ত্রুটি। সবকটার জন্যই প্লাস হবে, এখানে মাইনাস সি থাকলেও এখানে যেমন বলেছিলাম m/v, মানে কি m/(-1), মানে এখানে ই এর ওপরে যে মাইনাস সি ছিল m/v তে m/(-1), এটা মানে এখানে এই যে মাইনাস সি টাকে বোঝাচ্ছে, এই মাইনাস থাকলেও কিন্তু প্লাসই হবে, এটা মনে রাখবে। যে যাই থাকুক ওপরে, মাইনাস থাকুক প্লাস থাকুক, মানে এখানে যেমন এইগুলোতে প্লাস রয়েছে, প্লাস এ প্লাস বি, যাই থাকুক মাইনাস আর প্লাস, এখানে কিন্তু সব প্লাসই হবে। ঠিক আছে, আর এই ঘাত গুলো কি হয়ে যাবে, পাওয়ার গুলো এই ত্রুটির সাথে, ইন্ডিভিজুয়াল যে ত্রুটিগুলো আছে তার সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্লাস হবে
আর সবকটা গুণ হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের দেবে না, কিন্তু কি কোশ্চেন দেবে, এইরকম ভরবেগ বা ধরো এরকম বলে দেবে। একটা আমি ধর সিম্পল কোশ্চেন দেখবে, একটা শর্টসে এই কোশ্চেনটা করা আছে আমার, দেখবে কি বলেছে, ধরো হাফ এমভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি। এবার বলেছে ধরো ভর মাপার জন্য ত্রুটি পেয়েছি 4%, আর হচ্ছে বেগ মাপার জন্য ত্রুটি পেয়েছি 3%। ঠিক আছে, তাহলে গতিশক্তি মাপার ত্রুটি কত? এই হাফ জিনিসটা এটার কোনো কাজে লাগবে না, এটার দরকার নেই। তাহলে এম ভি স্কোয়ার এর জন্য, তাহলে এম এর জন্য কত পেয়েছি 4%, ভি এর জন্য কত পেয়েছি 3%, কিন্তু ভি এর উপরে স্কোয়ার আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে তাহলে 4, এটা মানে হচ্ছে 6, তাহলে 4 + 6% মানে 10%। এইরকম কোয়েশ্চেন তোমাদের অ্যাকচুয়ালি দেবে, যে এইগুলোর ভর বিভিন্ন টাইপের জিনিসের তোমাদের আলাদা আলাদা ত্রুটি বলে দেবে, আর দেন বলবে যে টোটাল একটা কোয়ান্টিটি বলবে তার কত হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, মানে তোমরা বুঝতে পারছো না, জয়েন্টে খুব আসে এই কোশ্চেনটা। তাই জন্য তোমাদের সেমিস্টার 1-ও দেবে প্র্যাকটিস করানোর জন্য। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। একটি তারের ভর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ও দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানগুলো বলে দিয়েছে এত। এবার এখানে দেখো, এই যেগুলো বলেছিল সবকটা কিন্তু পার্সেন্টেজ ত্রুটি, মানে শতকরা ত্রুটি। আর এখানে যেগুলো বলেছে সেগুলো কি, যেগুলো হচ্ছে নর্মাল ত্রুটি, যে এক্সাক্ট যে ত্রুটিটা পেয়েছে এটা শতকরা না। তাই এই কাজে, এই ফর্মুলায় যদি লাগাতে চাও শতকরা ত্রুটি লাগবে। তাই আমাদেরকে এখানে কি করতে হবে, শতকরা ত্রুটি বের করতে হবে। কেন বের করতে হবে, কি বলেছে, তথ্যগুলি অনুযায়ী তারটির উপাদানের ঘনত্বের ত্রুটি বের করো। তাহলে কি বলে দিয়েছে, ভর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর দৈর্ঘ্যের ত্রুটি বলে দিয়েছে, আর মান বলে দিয়েছে। তাহলে ঘনত্বের ত্রুটি কত হবে, সর্বাধিক ত্রুটি। ঘনত্ব মানে কি, তারের ঘনত্ব, যে কোনো কিছুর ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন, ভর বাই আয়তন। এবার তার কি, ভর তো ভরই হবে এম, আর আয়তন হচ্ছে তার বলেছে, তার মানে কি একটা সিলিন্ড্রিকাল জিনিস, তাহলে সিলিন্ড্রিকালের আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ। আরটা কি, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, বানানো ভুলভাল লিখছি, ধরো ইংলিশে লিখছি। আর হচ্ছে রেডিয়াস, আর এইচটা কি, এইচটা হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ। ঠিক আছে, এবার আমাদেরকে, তাহলে পাইটা তো নর্মাল একটা নাম্বার, যেরকম এখানে আমি হাফ বাদ দিয়ে দিয়েছিলাম, পাইও বাদ দিয়ে দেবো। তাহলে ঘনত্বের জন্য আমাদের কি বের করতে হবে, এম বাই আর স্কোয়ার এইচ। এইটার হচ্ছে আমাদের ত্রুটি বের করলেই হয়ে যাবে। এবার এর জন্য আমাদের শতকরা ত্রুটি লাগবে এক একটার। এবার ফার্স্ট এম এর জন্য শতকরা ত্রুটি কি করে বের করব, যে মান, মানে ত্রুটির যে এক্সাক্ট ভ্যালুটা সেটা বাই মান ইন্টু 100, শতকরা ত্রুটি হয়ে যাবে। তাহলে কত হলো, 1%, এটা ক্যালকুলেট করলে। এবার হচ্ছে আর এর জন্য করি 0.005 বাই 0.5 ইন্টু 100, তাহলে এটাও হবে 1%। আরেকটা কি, এইচ এর জন্য কি, 0.06 বাই 6 ইন্টু 100 ইকুয়াল টু, এটাও হচ্ছে আমাদের 1%। ঠিক আছে, তাহলে সবকটার আমাদের শতকরা ত্রুটি এই তিনটে ইয়ের হচ্ছে কি, রাশি 1% করে। তাহলে এম বাই আর স্কোয়ার, এইচ এর ত্রুটি কত, এম এরটা হচ্ছে বসালাম, তারপর একটা যোগ হয়ে যাবে আর স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তার মানে কি 2 ইন্টু 1% প্লাস এইচ 1%। এখানে দেখলে ভাগ রয়েছে কিন্তু তাতেও যোগ হলো, যেটা আমি আগে বলছিলাম। তাহলে টোটাল কি হলো, 1 + 2 + 1 মানে 4। আনসার ডি। কতটা সিম্পল, এখানে আমি এইগুলো 1% হিসেবে করে দেখালাম। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে 1%, 0.3 বাই 0.003 বাই 0.3 মানে কি, ইন্টু 100 মানে কি 0.3 বাই 0.3 1%, 0.5 বাই 0.5 1%, 0.6
0.06 ইন্টু 100 মানে কি 6/6 মানে হচ্ছে আবার 1%, এইভাবেই তোমরা করে নিতে পারো। ঠিক আছে, খুব সিম্পল জিনিস। তাহলে এইভাবে হয়ে গেল। এবার নর্মাল আয়তন, এখানে যেহেতু পার বলেছে এই কথাটার ওপরে জোর দিতে হলো, r²h, ঠিক আছে। না হলে তো বুঝতেই পারতে না কার আয়তন। এটা এবার বলতে পারতো যে একটা ঘনকের ঘনক হলে কি হয়ে যেত, জাস্ট নর্মাল L3, তখন আর দুটো জিনিস লাগতো না, ব্যাসার্ধ আর দৈর্ঘ্য লাগতো না, তখন শুধু একটাই জিনিস দৈর্ঘ্য দিত। ঠিক আছে, তাহলে কি হতো, 1% হচ্ছে মাসের জন্য, মাস বাই L3 হতো তখন ঘনকের ক্ষেত্রে, তাই জন্য তখন ফর্মুলাটা আলাদা হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? এবার কি বলেছে, যদি কোনো একটি বস্তুর ভরবেগ পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ 50% হয়, তবে ওই বস্তুর গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কত হবে। এটা আজকে আমি করাবো না, এটা একটু টাফ আছে। এটা হচ্ছে তোমাদের নেক্সট আমি যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের গুলো করাবো নেক্সট ক্লাসে, তখন এটা করাবো। কারণ এখন তোমাদের এগুলো আগে প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমি বলছি, নাহলে মাথার উপর দিয়ে সব চলে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা হোমওয়ার্ক হিসেবে করতে চাও, স্ক্রিনশট তুলে নাও, হোমওয়ার্ক হিসেবে করে আমাকে অ্যান্সার জানাও নিচে। যদি এখানে অ্যান্সার অলরেডি দিয়েই রেখেছি আমি, তো তোমরা চেক করে মিলিয়েও নিতে পারো। ঠিক আছে, এবার কি বলেছে, ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি হলো 2% আর 3%। ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে। এটা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে ভর এম এর জন্য ত্রুটি কি বলেছে, 2%, দ্রুতি ভি এর জন্য কি বলেছে, 3%। ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি মানে কি ½ mv²। এটা আমি অলরেডি বললাম, হাফ তো আমরা ধরবো না, কোনো একটা সংখ্যা, ওর তো কোনো ত্রুটি হয় না। এম এর জন্য কি হবে, 2% প্লাস v², তার মানে স্কোয়ারের 2টা এখানে চলে আসবে, 2 ইন্টু 3%, তাহলে এটা হচ্ছে 6%, তাহলে টোটাল হলো আমাদের 8%। কত সিম্পল, জাস্ট দেখলে সব কোয়েশ্চেন একই টাইপের। এই কোয়েশ্চেনটাও এই টাইপের হবে, একটু আলাদা বলে আমি এখন বলছি না, কিন্তু সব কোয়েশ্চেন এই ফর্মুলা দিয়েই হচ্ছে। এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। এখানে যদি তোমরা না বুঝতে পারো, ক্লাস 2 পার্ট 2 এই ডাইমেনশন অ্যানালিসিসে সেই ক্লাসটা তোমরা ফলো করো। এবার কি বলেছে, এবার হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। ত্রুটিটা মোটামুটি বুঝে গেলে ওই টাইপেরই কোয়েশ্চেন দেবে ত্রুটি থেকে। এবার তাৎপর্যপূর্ণ সংখ্যা থেকে কি টাইপের কোয়েশ্চেন দেবে। ত্রুটি বের করার পরে নেক্সট স্টেপ কি, তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করা। সেই জন্য নেক্সট কোয়েশ্চেন এইগুলো দিবে। কি বলেছে, সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায় এইটা আর এইটা রাশি দুটির যোগফল কত হবে। এই দুটো রাশিকে আমাদের যোগ করতে হবে, কি 6.75 ইন্টু 10⁻³ প্লাস 4.52 ইন্টু 10⁻²। এবার জাস্ট যোগ করে দিলে কিন্তু আমরা ভুল যোগ করবো, কারণ কেন, একটাতে ঘাতে 3 রয়েছে, একটাতে 2 রয়েছে, দুটো সমান করেই আমাদেরকে যোগ করতে হবে। তাই জন্য এটাকে চলো আমি 2 করি, তার মানে কি 10 দিয়ে এটাকে গুণ করতে হবে, 6.75 ইন্টু 10 ইন্টু 10², তাহলেই সেম হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, 67.5 ইন্টু 10²। এই দুটোকে এবার আমরা যোগ করতে পারবো, তাহলে 67.5 আর 4.5, তাহলে 2, এটা হচ্ছে 10, 11, 12, এটা হচ্ছে আমি পেলাম। ঠিক আছে, তাহলে টোটাল সংখ্যাটা কি, এইটা, কত সেন্টিমিটার। এবার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে, এখানে কত আছে, 3টে, এটাতেও 3টে রয়েছে, তাহলে যোগ করার পরেও আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা হতে হবে, 3 হতে হবে। ঠিক আছে, যদি একটায় 4টে থাকতো, একটায় 3টে হতো, তাহলে আমাদের 3টেই নিতে হতো, যেটা সব থেকে কম যোগফলের পরে বা বিয়োগের পরেও আমাদেরকে তাৎপর্যপূর্ণ এই কমটাই নিতে হবে। এখানে যেহেতু দুটোরই সমান ছিল, যে দুটো যোগ করছি তাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা কি, যদি মনে না থাকে এইটার তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা, 3টে, এই কটা সংখ্যা। ঠিক আছে, তাহলে এইটারও 3টে হতে হবে। তাহলে 3টে করার জন্য কি হবে, এইটা এইটা এটা, এই লাস্টেরটা আমরা বাদ দেবো। এবার লাস্টেরটা কিরকম ভাবে বাদ দিচ্ছি, 2 আছে, 5-এর থেকে যদি কম হয়
কিচ্ছু যোগ করবো না, 5-এর বেশি হলে 1 যোগ করবো। এখানে 2 কি 5-এর থেকে কম, তাই সিম্পল কিছু যোগ করবো না, যেটা আছে সেটা লিখে দেবো। এই 0টা কিন্তু লিখতেই হবে 3টে বানানোর জন্য, যাতে 3 তাৎপর্যপূর্ণ সংখ্যা হয়, কারণ এই দুটোর 3 হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার এটা। এত কথা আমি বললাম, কিন্তু কতটুকু সময় লাগলো করতে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো আমাদের বুঝতে অ্যাকচুয়ালি অসুবিধা হবে না যদি তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। এবার নেক্সট কি বলেছে, কোন প্রক্রিয়ার সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে? যোগ, বিয়োগ, গুণ না ভাগ? এটা যদি তোমরা ক্লাসটা ফলো করো তাহলে তোমরা জানবে বিয়োগ। বিয়োগের সময় তোমাদের কম। ঠিক আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে এত, প্রস্থ বলে দিয়েছে এত। এবার m² এককে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত হবে? কি হবে? 4.234 ইন্টু 1.05। এটা হচ্ছে ওদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমাদের গুণ করতে হবে, এত বড় গুণ তো করা সম্ভব না, আমাকে ক্যালকুলেটরে করতে দাও। ফোর পয়েন্ট টু থ্রি ফোর ইন্টু 1.05। 4.4457 এত মিটার স্কয়ার। এবার এটার মধ্যে কোনটা তুমি চুজ করবে? সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায় কিন্তু বের করতে বলেছে। এতগুলো দিয়েছে, দেখো টোটাল যতগুলো আমার বেরোচ্ছে সংখ্যা সেটাও দিয়েছে, একটু কমিয়ে দিয়েছে, আবার এই দুটো দিয়েছে। তাহলে কোনটা করব? তাহলে ফার্স্টে আমরা কি দেখবো, যে দুখানা সংখ্যা আছে, এইটা আর এইটা, এই দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? তাহলে এইটার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 4, 4খানা সংখ্যা আছে। এটার কত? 3। তাহলে আমি কি বললাম, যে 3 যেটার কম হবে সেটা আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? মানে অ্যান্সার, তাকে গুণ করলে বা ভাগ করলে যেটার কম সেই তাৎপর্যপূর্ণ সংখ্যায় আমাদের যে গুণফলটা পাবো বা ভাগফল বা যোগফল যাই পাবো সেইটাকে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের এটাকে 3 তাৎপর্যপূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, কারণ ছোটটা হচ্ছে 3। এবার 3-এ নিয়ে আসার জন্য কি বলেছিলাম, 5-এর যদি বেশি হয় 1 যোগ করব, 5-এর কম হলে কিছু যোগ করব না। এবার 7কে কমাতে গেলে কি 5-এর বেশি, তার মানে এইটার সাথে 1 যোগ করব। এটা হচ্ছে আসন্ন, মানে তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো। তার মানে এটা এখন কত হলো, প্রথমে ছিল এইখানে ছিল হচ্ছে 5খানা সংখ্যা, এখন হলো কত 4টে সংখ্যা, আমাদের 3টেতে আনতে হবে। তার মানে এখন এটাকেও বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে গেলে 5-এর থেকে বড়, তার মানে 4-এর সাথে এটার সাথে আবার 1 যোগ করব, তার মানে 4.45। এটা হবে আমাদের 3 তাৎপর্যপূর্ণ সংখ্যা বিশিষ্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার বি। বুঝতে পারলে কত সোজা? জাস্ট নাম্বার গুলো দেখলে, ডিজিট গুলো দেখলে ক্যালকুলেটরে বসাবে, গুণ করবে, দেখবে কোনটা ছোট তাৎপর্যপূর্ণ সংখ্যা। এখানে 3 যেহেতু, তাহলে 3খানা আসন্ন মান কততে আনতে হবে, 3 তাৎপর্যপূর্ণ সংখ্যায় আনতে হবে, সেইভাবে আসন্ন মান করবে, হয়ে যাবে। খুব সিম্পল। নেক্সট কি বলেছে, এখানে জাস্ট বলে দিয়েছে যোগ করে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে। এখানে এটারও তাৎপর্যপূর্ণ সংখ্যা 3, এটারও 3, তাহলে কত হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা? 3ই হতে হবে, করার দরকারই নেই। ঠিক আছে? এবার যদি একটা 3.1 প্লাস 4.60 থাকতো তাহলে কত হতো? এটা 2, তাহলে 2 করতে হতো। ঠিক আছে? এরকম ভাবে জাস্ট করারই দরকার পড়লো না। এরপরে তোমাদের কোশ্চেন গুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। আজকে আমি এগুলো করাচ্ছি না, অনেক কটা কোশ্চেন আছে, দেখছো আমি সব কিউরেট করে রেখে দিয়েছি এক জায়গায়। তো এটা নেক্সট ভিডিওতে করাবো, একসাথে এত কিছু করলে মাথা পুরো ফেটে যাবে, জন্য নেক্সট ভিডিওতে এটা করাবো। আর তোমাদের তার আগে নেক্সট চ্যাপ্টারটাও শুরু করে দেবো, নাহলে তোমাদের সিলেবাস শেষ হতে খুব টাইম লেগে যাবে। ঠিক আছে? তাহলে চলো আজকে এই অবধি। যা কোশ্চেন থাকবে, প্রবলেম হবে, কমেন্ট সেকশন আমাকে জানাও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও বানাতে আমার আরো মোটিভেশন হয়। ঠিক আছে? আর তোমরাও পড়তে থাকো।
সেগুলোই তোমাদের বিভিন্ন আমি কোয়েশ্চেন আপলোড করবো তোমাদের, যাতে কন্টিনিউয়াস প্র্যাকটিস হতে থাকে ওই জন্য। ঠিক আছে, চলো আজকে এই অবধি।